হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকে আমি ক্লাস 12-এর রাসায়নিক গতিবিদ্যা বা কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারটা আলোচনা করব। ঠিক আছে তো? এটা একটা খুব গুরুত্বপূর্ণ ফিজিক্যাল কেমিস্ট্রির অধ্যায়। এখান থেকে ক্লাস 12-এর ফাইনাল পরীক্ষায় 5 নম্বরের প্রশ্ন আসবে। একটাই দাগে থাকবে 3-এর দাগের এ আর 3-এর দাগের এর অথবা। একটাই দাগ করতে হবে, 3-এর এ করতে পারো অথবা 3-এর এর অথবা করতে পারো। 5 নম্বরের প্রশ্ন আসবে। চ্যাপ্টারটা সহজ, আমরা একটু ভালো করে কনসেপ্ট বুঝে নিলে তাহলে আর অসুবিধা হবে না। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আমরা ক্লাস 11-এ থার্মোডাইনামিক্স বা রাসায়নিক তাপগতিবিদ্যা, দুটো নাম একই রকম শুনতে, এটা রাসায়নিক গতিবিদ্যা বা কেমিক্যাল কাইনেটিক্স, ওটা ছিল রাসায়নিক তাপগতিবিদ্যা বা কেমিক্যাল থার্মোডাইনামিক্স। রাসায়নিক তাপগতিবিদ্যা অধ্যায় থেকে আমরা এটা বুঝতে পেরে গেছি যে কোনো একটা বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কি ঘটবে না সেটা ডেল্টা জি এর মানের উপর নির্ভর করে, গিবস মুক্ত শক্তির পরিবর্তনের মানের উপর নির্ভর করে। সেই মান থেকে আমরা বুঝতে পেরে গেছি যে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে নাকি স্বতঃস্ফূর্ত হবে না, নাকি সাম্যাবস্থায় থাকবে। এই চ্যাপ্টারে রাসায়নিক গতিবিদ্যা চ্যাপ্টারে আমরা কি শিখবো? রাসায়নিক গতিবিদ্যা চ্যাপ্টারে আমরা শিখবো কোনো একটা বিক্রিয়া যেটা কিনা স্বতঃস্ফূর্তভাবে ঘটছে, তার গতিবেগ বা বেগ কেমন হবে, বিক্রিয়ার গতিবেগ কেমন হবে, বিক্রিয়ার ক্রিয়াকৌশল কেমন হবে, বিক্রিয়ার গতিবেগের উপর কোন কোন বিষয়ের প্রভাব থাকবে, বিক্রিয়ার গতিবেগ কোন কোন বিষয়ের দ্বারা প্রভাবিত হবে, মানে বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভরশীল হবে কি হবে না, যদি হয় কিভাবে নির্ভরশীল হবে, মানে বিক্রিয়কের গাঢ়ত্ব যদি আমি ডাবল করে দিই তাহলে বিক্রিয়ার হার ডাবল হবে নাকি 4 গুণ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। যে চ্যাপ্টারে আলোচনা করা হয়, যে অংশে আলোচনা করা হয়, সেই অংশটা হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা। ঠিক আছে, রাসায়নিক গতিবিদ্যায় আমরা এই অধ্যায়ে আমরা কোন ধরনের বিক্রিয়াকে নিয়ে আলোচনা করব? দেখো, কিছু বিক্রিয়া আছে যে খুব দ্রুততার সঙ্গে ঘটে, মানে ফাস্ট রিয়াকশন, খুব ফাস্ট। যেমন ধরো HCl অ্যাকুয়াস, অ্যাসিড ক্ষার বিক্রিয়া, NaOH অ্যাকুয়াস বিক্রিয়া করে তৈরি করছে NaCl অ্যাকুয়াস প্লাস জল তরল। এই বিক্রিয়া অত্যন্ত দ্রুততার সঙ্গে ঘটে, 10⁻⁻12 সেকেন্ড থেকে 10⁻⁻16 সেকেন্ড এর মধ্যে ঘটে যায় এই বিক্রিয়া। এই বিক্রিয়া অত্যন্ত দ্রুতগামী বিক্রিয়া। এই বিক্রিয়া অথবা কোনো একটা অধক্ষেপণ বিক্রিয়া, যেমন HCl এর সঙ্গে সিলভার নাইট্রেটের বিক্রিয়া করলে AgCl এর সাদা অধক্ষেপ আসে। এই বিক্রিয়াগুলো খুব ফাস্ট হয়, খুব দ্রুত গতির বিক্রিয়া হয়। এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কিন্তু রাসায়নিক গতিবিদ্যার ধারণা কাজে লাগাতে পারবো না। ঠিক আছে, আবার যে বিক্রিয়াগুলো খুবই ধীরে ধীরে ঘটে, যেমন আর্দ্র পরিবেশে, আর্দ্র আবহাওয়ায় আমরা যদি লোহাকে রাখি, লোহার উপর মরচে পড়ে যায়, আমরা জানি এটা। বাতাসের অক্সিজেন আর জলীয় বাষ্পের উপস্থিতিতে লোহার উপরে একটা বাদামি রঙের আস্তরণ পড়ে, সেই বিক্রিয়াটা অত্যন্ত ধীরে ধীরে ঘটে। তাহলে সেই বিক্রিয়ার ক্ষেত্রেও আমাদের রাসায়নিক গতিবিদ্যার ধারণা কাজে লাগবে না। আমাদের ধারণা এই যে চ্যাপ্টারের ধারণা কাজে লাগবে কোথায়? মাঝামাঝি যে বিক্রিয়াগুলো হয় সেই বিক্রিয়াগুলোর মধ্যে। একটা ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইডের বিয়োজন বিক্রিয়া, H2O2 অ্যাকুয়াস। হাইড্রোজেন পারঅক্সাইডের জলীয় দ্রবণ নিলে, হাইড্রোজেন পারঅক্সাইড একটা দুস্থিত যৌগ, এ কি করে? জল তরল তৈরি করে আর অক্সিজেন গ্যাস তৈরি করে। জল তরল তৈরি করে আর অক্সিজেন গ্যাস তৈরি করে। এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটার বিক্রিয়া হার, বিক্রিয়ার ক্রম ইত্যাদি ইত্যাদি অনেক জিনিস আমরা এই চ্যাপ্টারের ধারণা থেকে বের করতে পারবো। ঠিক আছে তো? অথবা ধরো সুক্রোজের আর্দ্র বিশ্লেষণ, সুক্রোজ বা চিনি, C12H22O11 এর আম্লিক মাধ্যমে যখন আর্দ্র বিশ্লেষণ হয় তখন গ্লুকোজ আর ফ্রুক্টোজ তৈরি হয়, C6H12O6, এটা গ্লুকোজ, আর কি আরেকটাও C6H12O6, এগুলো জলীয় দ্রবণ তৈরি হচ্ছে, অ্যাকুয়াস তৈরি হচ্ছে, এটা ফ্রুক্টোজ। দুটো আণবিক সংকেত একই, অবশ্যই গ্লুকোজ আর ফ্রুক্টোজের আণবিক সংকেত একই, কিন্তু গঠন সংকেত আলাদা, আমরা পরে জানবো এগুলো। ঠিক আছে তো? দেখে তাহলে এই যে বিক্রিয়াগুলো, এই বিক্রিয়াগুলো একটু কি, এদের গতিবেগ না খুব দ্রুত না খুব স্লো, এদের মাঝামাঝি। এদের এই সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এই চ্যাপ্টারের ধারণা প্রয়োগ করতে পারবো। ঠিক আছে, এবার আমরা সরাসরি এই চ্যাপ্টারের আলোচনায় চলে আসব। কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার বেগ বলতে কি বোঝায়?
কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার বেগ বলতে কি বোঝায়, তাহলে বিক্রিয়ার বেগ বলতে কি বোঝায় সেটা আমরা জানার চেষ্টা করব। আমরা একটা বিক্রিয়ার কথা ভাবি, এ থেকে বি, এটা একটা বিক্রিয়া হচ্ছে, এটা একটা রাসায়নিক বিক্রিয়া যেখানে বিক্রিয়ক পদার্থ এ সে বিক্রিয়া করে বি তৈরি করছে। তুমি বলো তো বিক্রিয়ার শুরুতে আমার কাছে কি ছিল, শুধুই এ ছিল, বি ছিল না। আমি এ কে কিছু একটা শর্ত দিয়েছি, হয় তাপ দিয়েছি বা অন্য কোনো একটা শর্তের সাপেক্ষে এ আস্তে 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 কনভার্ট হচ্ছে কিসে, বিতে পরিবর্তিত হচ্ছে। তাহলে যত সময় যাচ্ছে এর গাঢ়ত্ব কি হচ্ছে, এর পরিমাণ বা এর গাঢ়ত্ব যত সময় যাচ্ছে এর গাঢ়ত্ব কমছে, আর যত সময় যাচ্ছে বি এর গাঢ়ত্ব তত বাড়ছে। এর গাঢ়ত্ব কমছে, বি এর গাঢ়ত্ব বাড়ছে। ঠিক আছে? তো এবার একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে আমি হয়তো এ এবং বি এর গাঢ়ত্বের পরিবর্তনটা লক্ষ্য করছি। ঠিক আছে? তো তাহলে ধরা যাক শুরুতে আমরা শুরুতে ভাবতে পারি, অথবা আমরা একদম একটা নির্দিষ্ট করে দিচ্ছি। ধরো বিক্রিয়া শুরুর t1 সেকেন্ড পর এর গাঢ়ত্ব ছিল A1 মোল পার লিটার, বি এর গাঢ়ত্ব ছিল B1 মোল পার লিটার। বিক্রিয়া শুরুর t2 সেকেন্ড পর এর গাঢ়ত্ব হলো A2, বি এর গাঢ়ত্ব হলো B2। বুঝতে পারছি? আচ্ছা বলো, তাহলে বিক্রিয়া শুরুর 10 সেকেন্ড পরে আমি দেখেছিলাম, বিক্রিয়া শুরু হয়ে যাওয়ার 10 সেকেন্ড পরে দেখেছিলাম, 10 সেকেন্ড পরে কিছুটা বি জমে গেছে। 10 সেকেন্ড পরে এর গাঢ়ত্ব ছিল A1 মোল পার লিটার, সব মোল পার লিটার। 10 সেকেন্ড পরে A1 মোল পার লিটার ছিল, বি কিছুটা জমা হয়েছিল, তার গাঢ়ত্ব আমি ধরলাম B1 মোল পার লিটার ছিল। এবার 10 সেকেন্ডের মাথায় আমি এটা দেখে নিয়েছিলাম। এবার আমি আবার 25 সেকেন্ডের, আবার আমি 20 সেকেন্ডের মাথায় দেখছি, 20 সেকেন্ডের মাথায় দেখছি t2 সেকেন্ড। t2 সেকেন্ড পরে দেখছি এর গাঢ়ত্ব আর A1 নেই, কমে গেছে, তার চেয়ে দিয়ে কত হয়েছে, A2 হয়েছে। বি এর গাঢ়ত্ব আর B1 নেই, কমে গিয়ে কত বেড়ে গিয়ে বি এর গাঢ়ত্ব B1 এর বদলে বি এর গাঢ়ত্ব B1 এর থেকে বেড়ে গিয়ে B2 হয়েছে। ঠিক আছে? তাহলে কত সময়ের ব্যবধানে এই চেঞ্জটা হলো, t2 মাইনাস t1 সময়ের ব্যবধানে এর গাঢ়ত্ব পরিবর্তন কত, A2 মাইনাস A1, সেটাকে আমি ডেল্টা এ ভাবছি, ডেল্টা থার্ড ব্র্যাকেটে ভাবতে পারি। t2 মাইনাস t1 সময়ের ব্যবধানে, এই সময়ের ব্যবধানে বি এর গাঢ়ত্বের পরিবর্তন কত হবে, বি এর গাঢ়ত্বের পরিবর্তন কত হবে, সিমিলারলি B2 মাইনাস B1, সেটাকে আমরা কি ভাবতে পারি, ডেল্টা অফ থার্ড ব্র্যাকেট। এই t2 মাইনাস t1 কে আমরা কি ভাবতে পারি, ডেল্টা টি। t2 মাইনাস t1 কে ডেল্টা টি ভাবতে পারি। ঠিক আছে? তাহলে বলো তো এর গাঢ়ত্ব হ্রাসের হার কত, এর গাঢ়ত্ব হ্রাসের হার কত, ডেল্টা এ বাই ডেল্টা টি। বি এর গাঢ়ত্ব বৃদ্ধির হার কত, ডেল্টা বি বাই ডেল্টা টি। ঠিক আছে? ব্যাস বুঝতে পেরে গেলাম। তাহলে কোনো একটা বিক্রিয়ায় বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাস পাচ্ছে, বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাসের হার, বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাসের হার কত না, ডেল্টা এ বাই ডেল্টা টি। বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বৃদ্ধির হার কত, ডেল্টা বি বাই ডেল্টা টি। তাহলে ডেল্টা টি এটা কি ক্ষেত্রে ব্যবহার করা হয় না, একটা নির্দিষ্ট শর্ট টাইম ইন্টারভেলকে বোঝায়, একটা সময়ের ব্যবধানকে বোঝায়। যেমন আমাদের এই উদাহরণে আমি বলেছিলাম 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড হয়ে গেছে, মানে 20 মাইনাস 10, 20 মাইনাস 10 মানে 10 সেকেন্ড সময়ের ব্যবধান। ডেল্টা টি হচ্ছে একটা ছোট সময়ের ব্যবধানকে বোঝাচ্ছি।
আর ডেল্টা থার্ড ব্র্যাকেট এ মানে এ এর গাঢ়ত্ব পরিবর্তন, বি এর গাঢ়ত্ব পরিবর্তন, আমাদের এ এখানে বিক্রিয়ক, তাহলে আমরা বুঝতেই পারছি যে এ এর গাঢ়ত্ব পরিবর্তন বলতে এক্ষেত্রে হ্রাস বোঝাচ্ছে, বি এর গাঢ়ত্ব পরিবর্তন বলতে এক্ষেত্রে বৃদ্ধি বোঝাচ্ছে। তাহলে আমরা রাসায়নিক, ঠিক আছে, তাহলে আমরা এখন কোনো একটা বিক্রিয়ার বেগের অফিসিয়াল সংজ্ঞা কি বলবো, কোনো একটা বিক্রিয়ার বেগের এবার আমরা অফিসিয়াল একটা সংজ্ঞা বলবো। অফিসিয়াল সংজ্ঞা কি না, একক সময়ে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়কের পরিমাণ হ্রাস অথবা বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ বৃদ্ধিকে ওই বিক্রিয়ার বেগ বলবো আমরা। কোনো নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে একক সময়ে বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাসের পরিমাণ অথবা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বৃদ্ধির পরিমাণকে আমরা বলবো ওই বিক্রিয়া বেগ। আমি এক্ষুনি দুরকম বললাম, একবার আমি শুধু পরিমাণ বলেছিলাম, বিক্রিয়কের পরিমাণ হ্রাস অথবা বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ বৃদ্ধি, আর একবার বললাম বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাস, বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বৃদ্ধি, দুটোই বলা যেতে পারে। তাহলে আমি পরিমাণ দিয়েও বলতে পারি অথবা আমি গাঢ়ত্ব দিয়েও বলতে পারি। গাঢ়ত্ব দিয়ে বলবো সেটা বেশি ভালো। তাহলে নির্দিষ্ট একটি বিক্রিয়ার ক্ষেত্রে একক সময়ের ব্যবধানে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব হ্রাসকে ওই বিক্রিয়ার হার বলবো, অথবা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বৃদ্ধির হারকে বা একক সময়ে গাঢ়ত্ব বৃদ্ধিকে ওই বিক্রিয়ার আমরা বিক্রিয়া বেগ বলবো। বিক্রিয়া বেগের একক কি? বিক্রিয়ার বেগের একক কি? দেখো, বিক্রিয়া বেগের একক, বিক্রিয়া বেগ কাকে বলে আমরা বুঝলাম, এর একক কি? এর একক সমান কি হচ্ছে, দেখো, ডেল্টা থার্ড ব্র্যাকেট এ মানে এর গাঢ়ত্ব বৃদ্ধি, মানে গাঢ়ত্ব বৃদ্ধি বা হ্রাস, এর গাঢ়ত্ব বৃদ্ধি বা হ্রাস, মানে এক্ষেত্রে হ্রাস এক্ষেত্রে বৃদ্ধি হচ্ছে, বাই সময়, গাঢ়ত্ব বৃদ্ধি বা হ্রাসের একক বাই সময়ের একক। গাঢ়ত্ব বৃদ্ধি বা হ্রাসের একক কি? মানে গাঢ়ত্বের একক, গাঢ়ত্বের একক আমরা কি ব্যবহার করছি এখানে, আমরা থার্ড ব্র্যাকেট দিচ্ছি, মানে বোঝাচ্ছে মোলারিটি একক, মানে মোল পার লিটার এককে। মোল লিটার ইনভার্স, নিচে সময়ের একক হচ্ছে সেকেন্ড, নিচে সেকেন্ড আছে তাহলে উপরে উঠলে সেকেন্ড ইনভার্স, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স যদি কোনো দ্রবণে ঘটছে এমন বিক্রিয়া হয়, অথবা যদি কোনো গ্যাস বিক্রিয়া করছে, তাহলে গ্যাসের ক্ষেত্রে আমরা তার সক্রিয় ভরকে আমরা কি হিসেবে আলোচনা করেছিলাম, তার চাপ দিয়ে, অংশ চাপ দিয়ে, তাহলে সেক্ষেত্রে হবে এটিএম সেকেন্ড ইনভার্স। বিক্রিয়া বেগের একক কি হবে? এটিএম সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, যদি গ্যাসীয় বিক্রিয়ার কথা বলি আমরা। এবার বিক্রিয়ার বেগ কাকে বলে আমরা আলোচনা করলাম, এই বিক্রিয়ার যে বেগ আলোচনা করলাম না, এবার দেখো আমরা সময়ের সাপেক্ষে এই যে বিক্রিয়াটা বলছিলাম এ থেকে বি, সময়ের সাপেক্ষে এ অথবা বি এর গাঢ়ত্বের কি পরিবর্তন হয় সেটা একটু দেখে নিই। এদিকে আমি সময় বসাচ্ছি, এখন 0 মানে সময় শুরু হয়নি, আর এদিকে আমি বিক্রিয়কের গাঢ়ত্ব বসাচ্ছি। যখন সময় শুরু হয়নি তখন এ এবং বি এর মধ্যে কোনটা আছে, অলরেডি কোনটা এক্সিস্ট করছে আমার কাছে, আছে কোনটা, এ আছে না বি আছে? এ আছে, বি নেই। এর গাঢ়ত্ব কত? এর গাঢ়ত্ব বেশ কিছুটা আছে। বি এর গাঢ়ত্ব কত? 0। তাহলে বি এখান থেকে যাত্রা শুরু করবে, এ এখান থেকে যাত্রা শুরু করবে। যত 1 সেকেন্ড সময় হয়ে গেছে, এর গাঢ়ত্ব কি এইটা থাকবে না একটু কমে যাবে? 1 সেকেন্ড সময়ের মাথায়, তাহলে 0 সেকেন্ড সময়ে এর গাঢ়ত্ব এত, মানে এক্ষেত্রে এটা হলো কি 0 সামথিং একটা ভ্যালু। এবার 1 সামথিং, 2 সামথিং, কমছে, সামথিংটা কমছে, তাহলে এর গাঢ়ত্ব আস্তে 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 কমছে, এর গাঢ়ত্ব আস্তে আস্তে কমছে। বি এর গাঢ়ত্ব আস্তে 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 বাড়ছে। এটা এ, এটা বি, এর গাঢ়ত্ব কমছে, বি এর গাঢ়ত্ব আস্তে আস্তে বাড়ছে। ঠিক আছে তো? এবার আমরা বিক্রিয়ার বেগ বুঝতে পেরেছি। বিক্রিয়ার বেগের পরে আমরা আলোচনা করব কোনটা না, বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার বলতে গেলে আবার দুরকম কথা আসছে। বিক্রিয়ার হার, বিক্রিয়ার বেগ আলোচনা করেছি আমরা, এই লেখচিত্রটা আলোচনা করেছি, বিক্রিয়ার হার আলোচনা করব। বা রেট অফ রিয়াকশন,
বিক্রিয়ার হার অথবা রেট অফ রিয়াকশন। বিক্রিয়ার হার দু রকম হতে পারে, বিক্রিয়ার হার দু রকম, একটা হচ্ছে গড় বিক্রিয়া হার, আরেকটা হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়া হার। আমরা প্রথমে গড় বিক্রিয়া হার আলোচনা করব। গড় বিক্রিয়া হার আলোচনা করলেই তাৎক্ষণিক বিক্রিয়া হার বোঝা যাবে, ঠিক আছে? তো তো আমি বলছিলাম এক্ষুনি এ থেকে বি এই বিক্রিয়াটা হচ্ছে, ঠিক আছে? তো এই বিক্রিয়ার বিক্রিয়া হার মানে কি? বিক্রিয়া হার মানে কি? বিক্রিয়া হার মানে যে হারে বিক্রিয়ক পদার্থ কমে যাচ্ছে অথবা যে হারে বিক্রিয়াজাত পদার্থ বাড়ছে সেটা আমরা বিক্রিয়কের সাপেক্ষে বলতে পারি বিক্রিয়া হারকে, অথবা বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষেও বলতে পারি। তাহলে বিক্রিয়কের সাপেক্ষে যদি আমি বিক্রিয়া হারকে বলি তাহলে বোঝাবে বিক্রিয়া হার সমান কত? ডেল্টা থার্ড ব্র্যাকেট এ বাই ডেল্টা টি। যদি আমি বি এর সাপেক্ষে বোঝাই ডেল্টা থার্ড ব্র্যাকেট বি বাই ডেল্টা টি। এখানে একটু সমস্যা আছে, দেখো এর গাঢ়ত্ব সময়ের সঙ্গে সঙ্গে কমছে, বি এর গাঢ়ত্ব সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে, তাহলে কি আমাদের এটা লেখা কি ঠিক হয়েছে? দুটো তো বিপরীত, এর গাঢ়ত্ব সময়ের সঙ্গে সঙ্গে কমছে, বি এর গাঢ়ত্ব সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে, তাহলে আমাদের লেখা উচিত কি মাইনাস ডেল্টা থার্ড ব্র্যাকেট এ ডেল্টা টি ইকুয়ালস টু প্লাস ডেল্টা থার্ড ব্র্যাকেট বি ডেল্টা টি। যার গাঢ়ত্ব সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে তাকে আমরা প্লাস বলবো, যার গাঢ়ত্ব সময়ের সঙ্গে সঙ্গে কমছে তাকে মাইনাস বলবো। ক্লিয়ার? যদি একটা বিক্রিয়া দেওয়া থাকে এ থেকে বি হচ্ছে, সেই তাহলে সেই বিক্রিয়া এ এর সাপেক্ষে বিক্রিয়া হার বা বলা ভালো গড় বিক্রিয়া হার, বলা ভালো গড় বিক্রিয়া, আমরা গড় বিক্রিয়া হার আলোচনা করছি। এ এর সাপেক্ষে গড় বিক্রিয়া হার কত? মাইনাস থার্ড ব্র্যাকেট ডেল্টা মাইনাস থার্ড ব্র্যাকেট মাইনাস ডেল্টা থার্ড ব্র্যাকেট এ ডেল্টা টি প্লাস এটাই সমান হবে কি প্লাস থার্ড ব্র্যাকেট প্লাস ডেল্টা থার্ড ব্র্যাকেট বি ডেল্টা টি। ঠিক আছে? এই তো গেল একটা সাধারণ বিক্রিয়ার ক্ষেত্রে যেখানে এদের সামনে সবার সামনে এক আছে, আরো কিছু বিক্রিয়া হতে পারে, এ প্লাস বি থেকে ডি তৈরি হচ্ছে, তাহলে এই বিক্রিয়ার গড় বিক্রিয়া হার কি হবে? সিম্পল, গড় বিক্রিয়া হার কি হবে? গড় বিক্রিয়া হার কি হবে? এ এর সাপেক্ষে ভাবলে কি মাইনাস ডেল্টা থার্ড ব্র্যাকেট এ ডেল্টা টি, বি এর সাপেক্ষে হলে কি হবে? বিও একটা বিক্রিয়ক, কিন্তু বিটাও একটা বিক্রিয়ক, তাহলে বি এর সাপেক্ষে হলেও মাইনাস হবে, মাইনাস থার্ড ব্র্যাকেট ডেল্টা বি ডেল্টা টি সমান সমান এটা ডি, ডিটা যেহেতু বিক্রিয়াজাত পদার্থ তাহলে এখানে সামনে প্লাস হবে। বুঝতে পেরেছি? গড় বিক্রিয়া হার এইরকম। এবার যদি যদি কোনো একটা বিক্রিয়ায় বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের সামনে কোনো সংখ্যা থাকে তাহলে কি হবে? ধরা যাক এই বিক্রিয়াটাই আছে, এই বিক্রিয়াটাই আছে, এই বিক্রিয়াটাই আছে, এখানে এখানে তুমি ভাবো এখানে একটা 2 আছে, ঠিক আছে? এ প্লাস 2b থেকে ডি হচ্ছে। এখানে একটু ব্যাপারটা বুঝে নেব আমরা। দেখো যত সময় যাচ্ছে এ আর বি ডিসঅ্যাপিয়ার হচ্ছে, ডি কি হচ্ছে? তৈরি হচ্ছে, ডি অ্যাকুমুলেট করছে, ডি জমা হচ্ছে, এ আর বি ডিসঅ্যাপিয়ার হচ্ছে। সেটাকে ভালো বাংলায় আমরা বলি যে এ এবং বি অন্তর্হিত হচ্ছে, অন্তর্হিত হচ্ছে আর ডি উৎপন্ন হচ্ছে, এ এবং বি অন্তর্হিত হচ্ছে আর ডি উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়া দেখো তো 1 মোল এ 2 মোল বি এর সঙ্গে বিক্রিয়া করে 1 মোল ডি তৈরি করছে। তারপরে দেখো একটা অণু এ দুটো অণু ডির সঙ্গে বিক্রিয়া করে যাচ্ছে, তাহলে যে সময়ের মধ্যে একটা এ বিক্রিয়া করছে সেই সময়ের মধ্যে দুটো বি তৈরি হয়ে যাচ্ছে। একটা এ থেকে একটা এ দুটো বির সঙ্গে বিক্রিয়া করছে, তাহলে কোনটা বেশি ফাস্ট রিয়াকশন করছে বলো তো? দেখো এ এর অন্তর্হিত হওয়ার হার, বি এর অন্তর্হিত হওয়ার হার, এই দুটোর মধ্যে কোনটা বেশি হারে অন্তর্হিত হচ্ছে বলো তো? এই দুটোর মধ্যে এক সেকেন্ড। হ্যাঁ, তাহলে দেখো
যে সময়ের মধ্যে এক অণু এ বিক্রিয়া করছে সেই সময়ের মধ্যে দু অণু বি বিক্রিয়া করে যাচ্ছে, তাহলে বি আরো ফাস্ট ক্ষয় পেয়ে যাচ্ছে, বি আরো তাড়াতাড়ি নিঃশেষিত হয়ে যাচ্ছে। এ তাহলে তাহলে বি এর নিঃশেষিত হওয়ার হারটা এর তুলনায় বেশি না? কত গুণ বেশি? দ্বিগুণ বেশি। দেখো বি এর সামনে 2 আছে, বি এর সামনে 2 আছে মানে বি আরো ফাস্ট ক্ষয় পেয়ে যাচ্ছে। বি এর ক্ষয় পাওয়ার হার অথবা অন্তর্হিত হওয়ার হারটা কিরকম হবে? তাহলে এর অন্তর্হিত হওয়ার হারের দ্বিগুণ হবে। এই ব্যাপারটা বুঝতে হবে। বি এর সামনে 2 আছে, তার মানে বি আরো জোরে আরো দ্রুত ক্ষয় পেয়ে যাচ্ছে। বি এর ক্ষয় পেয়ে যাওয়ার হারটা কি না এর ক্ষয় পাওয়ার হারের দ্বিগুণ হবে। তাহলে 2 ইন্টু এর অন্তর্হিত হওয়ার হার তো আমরা জানি কিভাবে বলা হয়, মাইনাস ডেল্টা থার্ড ব্র্যাকেট এ ডেল্টা টি, এটা সমান বি এর অন্তর্হিত হওয়ার মাইনাস বি ডেল্টা টি, এটা একটা পেয়েছি আমরা। আবার ডি এর সাপেক্ষে যদি ভাবি, ডি আর এর মধ্যে কম্পেয়ার করলে এর অন্তর্হিত হওয়ার হার সমান হবে ডি এর উৎপন্ন হওয়ার হার, ঠিক না? ডি এর উৎপন্ন হওয়ার হার এর অন্তর্হিত, দুটোর সামনেই 1 1 করে আছে, তাহলে আমাদের ঝামেলা কম হয়ে গেছে। এর অন্তর্হিত হওয়ার হার কি মাইনাস ডেল্টা থার্ড ব্র্যাকেট এ ডেল্টা টি ইকুয়ালস টু প্লাস ডেল্টা থার্ড ব্র্যাকেট ডি ডেল্টা টি হয়েছে। এবার দেখো যদি আমরা এই বিক্রিয়াটার কি করব আমরা না এই বিক্রিয়াটার বিক্রিয়া হার ভাবি। এই বিক্রিয়াটার আমরা কি ভাববো? বিক্রিয়া হার এর সাপেক্ষে। বিক্রিয়া হার এর সাপেক্ষে কত? মাইনাস, সিম্পল মাইনাস এইটা বি এর সাপেক্ষে। বি এর সাপেক্ষে হলে আমরা এমনি কিভাবে জানতে শিখেছি না মাইনাস ডেল্টা বি ডেল্টা টি, কিন্তু সেইটার ভ্যালু আবার আমরা কত দেখতে পাচ্ছি? সেইটার ভ্যালু আবার দেখতে পাচ্ছি 2 ইন্টু সেটা 2 ইন্টু মাইনাস ডেল্টা এ ডেল্টা টি সি এর সাপেক্ষে, সি নেই এখানে ডি আছে, সরি, ডি এর সাপেক্ষে কি হবে? মাইনাস না প্লাস, ডি এর সাপেক্ষে প্লাস ডেল্টা ডি ডেল্টা টি, আবার সেটা আবার হচ্ছে কি মাইনাস ডেল্টা এ ডেল্টা টি এর সঙ্গে সমান। এর সাপেক্ষে বিক্রিয়া হার যত হতে চাইছে, বি এর সাপেক্ষে দেখতে পাচ্ছি বি এর সাপেক্ষে বিক্রিয়া হার তো তার ডাবল হয়ে যাচ্ছে, ডি এর সাপেক্ষে তাই হচ্ছে। তাহলে কোনো একটা নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে নির্দিষ্ট মুহূর্তে বিক্রিয়া হার তো সবার সাপেক্ষেই সমান হওয়া উচিত। এটা তো একটা এমনি সিম্পল একটা লজিক বলছে যে একটা বিক্রিয়া হার, একটা বিক্রিয়া হার এর সাপেক্ষে যা হবে বি এর সাপেক্ষে তার থেকে ডাবল হয়ে যাবে, সেটা কি করে হতে পারে? হতে পারে না। তাহলে এ এর সাপেক্ষে বিক্রিয়া হার যত, বি এর সাপেক্ষে বিক্রিয়া হারে গোলমাল চলে আসছে। ডি এর সাপেক্ষে একই আসছে বটে, তবে ডি এর সামনে যদি কোনো একটা সংখ্যা থাকতো তাহলেও আমরা লজিক্যালি যেটা দেখতে পাচ্ছি তার থেকে আলাদা হয়ে যেত। তখন সেক্ষেত্রে কি বলা হচ্ছে না বিক্রিয়া হারগুলো সবগুলোকে ইউনিফর্মিটি রক্ষা করার জন্য, সবগুলোতে যাতে একই রকম হয় সেই জন্য কি করতে হবে না কোনো একটা বিক্রিয়ার সময় বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের সামনে যে সংখ্যাটা আছে, যে সহগটা আছে, স্টয়কিওমেট্রিটা আছে, স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট যেটা আছে সেইটা দিয়ে ভাগ করে দিতে হবে। সিম্পল, যার সামনে সহগ আছে তার সাপেক্ষে বিক্রিয়া হার বলার সময় সেটা দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে কি? তাহলে দেখো এইটা তো এর সাপেক্ষে বিক্রিয়া হার, এইটা বি এর সাপেক্ষের বিক্রিয়া হারের সঙ্গে যদি একই রাখতে চাই তাহলে এটা কি হবে? বি এর সাপেক্ষে তখন একটা হাফ গুণ হয়ে যাবে, ডি এর সঙ্গে সমান, একই আছে, ডি এর সঙ্গে অসুবিধা নেই। তাহলে বি এর সাপেক্ষে বিক্রিয়া হারটা হবে কি মাইনাস হাফ ডেল্টা বি ডেল্টা টি। তাহলে এত ঝামেলা মাথায় না রেখে আমরা একদম সিম্পলি এটা ভাবতে পারি কি যে এটা কি ভাবতে পারি, এই বিক্রিয়াটার
বিক্রিয়াটা, এই যে বিক্রিয়াটা বলছি, এই বিক্রিয়াটার বিক্রিয়া হার কত হবে? এই বিক্রিয়াটার বিক্রিয়া হার সমান কত হবে? মাইনাস ডেল্টা থার্ড ব্র্যাকেট এ ডেল্টা টি। বি এর সাপেক্ষে লিখলে মাইনাস হাফ ডেল্টা থার্ড ব্র্যাকেট ডি ডেল্টা টি। ডি এর সাপেক্ষে লিখলে ডেল্টা থার্ড ব্র্যাকেট ডি ডেল্টা টি। তাহলে এগুলো আমি বোঝার জন্য বললাম। যদি আমি সিম্পলি মনে রাখতে চাই কোনো একটা বিক্রিয়ার বিক্রিয়া হার বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে কেমনভাবে লিখব, না বিক্রিয়ক যদি হয় মাইনাস দিব, দিয়ে থার্ড ব্র্যাকেট ডেল্টা ইত্যাদি দিয়ে লিখে যাব। যদি সামনে কোনো সংখ্যা থাকে সেইটা 1/, তত হয়ে যাবে। যদি এর সামনে 3-এর 2 থাকতো তাহলে 1/3-এর 2 মানে 2-এর 3 লিখতাম সামনে। করি আমরা একটা বিক্রিয়া করব, যে কোনো একটা বিক্রিয়া করতে পারি, আমরা যে কোনো একটা বিক্রিয়া করতে পারি। ধরা যাক আমরা এই বিক্রিয়াটা করব। 4NH3 গ্যাস প্লাস 5 অক্সিজেন গ্যাস, 4NO গ্যাস প্লাস 4×3=12 6H2O লিকুইড অথবা গ্যাস হচ্ছে। ঠিক আছে, এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি করব? এই বিক্রিয়ার বিক্রিয়া হার বা বলা ভালো গড় বিক্রিয়া হার কি হবে? এই বিক্রিয়ার গড় বিক্রিয়া হার, এই বিক্রিয়ার গড় বিক্রিয়া হার কত হবে? মাইনাস অ্যামোনিয়ার সাপেক্ষে কত হবে? মাইনাস 1/4 ডেল্টা, যার সামনে যত সংখ্যা আছে 1/, তত হবে মাইনাস 1/5 ডেল্টা থার্ড ব্র্যাকেট অক্সিজেন ডেল্টা টি। তুমি বলবে এখানে তো গ্যাস ছিল, তাহলে গ্যাসের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? সক্রিয় ভরকে আমরা মোলার গাঢ়ত্বও ব্যবহার করতে পারি, এমনকি আমরা অংশচাপও ব্যবহার করতে পারি। ঠিক আছে, দুটোতেই আমাদের পারমিশন আছে। এটা কত হবে? 1/4 ডেল্টা থার্ড ব্র্যাকেট NO ডেল্টা টি 1/6। একটা জিনিস লক্ষ্য করো, আমি কি করলাম? বিক্রিয়াজাত পদার্থগুলোর সাপেক্ষে যখন বিক্রিয়া হার প্রকাশ করছি তখন কি করছি না, আমি সামনে মাইনাস চিহ্ন দিচ্ছি না। বুঝতে পেরে গেছো? তাহলে আমরা কি জানলাম? যে বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার বেগ কাকে বলে, বিক্রিয়ার বেগের একক কি আমরা জানলাম। বিক্রিয়া হার দুরকম, একটা গড় বিক্রিয়া হার, একটা তাৎক্ষণিক বিক্রিয়া হার। গড় বিক্রিয়া হার কি করে লেখা হবে? কোনো একটা বিক্রিয়া দেওয়া থাকলে সেই বিক্রিয়া থেকে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে আমরা কি করে গড় বিক্রিয়া হার লিখতে পারি। ঠিক আছে, বিক্রিয়ার গড় বিক্রিয়া হার কি করে লিখতে পারি আমরা বুঝতে পারলাম। এবার আমরা এখান থেকে একটা অঙ্ক করব। অঙ্ক করলে আমাদের একটু কনসেপ্ট ক্লিয়ার হবে। ঠিক আছে, তো এখান থেকে পরীক্ষায় অঙ্ক আসতেও পারে, তো আমি অঙ্কটা তুলে নিই প্রথমে। হ্যাঁ, আমি একটা অঙ্ক লিখে নিয়েছি, সেই আগের যে বিক্রিয়াটা আমি করছিলাম অ্যামোনিয়ার জারণ বিক্রিয়া, সেই বিক্রিয়াটা লিখে নিচ্ছি। সবগুলো পাশে পাশে গ্যাস হবে, তুমি লিখে নেবে। তো এই বিক্রিয়াটার কি বলে দিয়েছে? NO গ্যাসের উৎপন্ন হওয়ার হার বা উৎপাদন হওয়ার এত মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, উৎপন্ন হওয়ার হার এটা বলছে। বিক্রিয়াটিতে অ্যামোনিয়ার অন্তর্হিত হওয়ার হার কত বের করো, আর স্টিম, এই যে জল গ্যাস যেটা তৈরি হচ্ছে, তার উৎপাদন হার নির্ণয় করো। ঠিক আছে, এই ধরনের প্রশ্নের উত্তর লেখার সময় তুমি বিক্রিয়াটা আরেকবার লিখবে। গ্যাসটা আমি লিখেছিলাম না, গ্যাস লিখে দিচ্ছি আরেকবার। বিক্রিয়াটাকে আমরা আরেকবার লিখব। এই বিক্রিয়ার বিক্রিয়া হার কত হবে? সবার সাপেক্ষে পরপর লিখে যাব। অ্যামোনিয়ার সাপেক্ষে কত? -1/4 ডেল্টা থার্ড ব্র্যাকেট অ্যামোনিয়া ডেল্টা টি। অক্সিজেনের সাপেক্ষে -1/5 ডেল্টা থার্ড ব্র্যাকেট অক্সিজেন ডেল্টা টি। এনোর সাপেক্ষে
ডেল্টা থার্ড ব্র্যাকেট এনও, 1/4 সামনে হয়ে যাবে, 1/4 ডেল্টা থার্ড ব্র্যাকেট এনও ডেল্টা টি, 1/6 ডেল্টা থার্ড ব্র্যাকেট H2O ডেল্টা টি। হয়েছে? এবার আমাদের কি দেওয়া আছে সেটা দেখবো আমরা, ঠিক আছে? তো তো দেওয়া আছে কোনটা দেওয়া আছে? এনও গ্যাসের উৎপাদন হার দেওয়া আছে। এনও গ্যাসের উৎপন্ন হওয়ার হার সেটা কত? সেটা হচ্ছে ডেল্টা থার্ড ব্র্যাকেট এনও ডেল্টা টি। তুমি বলবে কেন এই যে এটা 1/4 হবে না? 1/4 হবে না। যখন আমরা বিক্রিয়া হারের কথা বলছি, আমরা যে একটু আগে প্রমাণ করে দেখিয়েছিলাম বিক্রিয়া হারের কথা বলছি, তখন স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট সেটা আসছে, সেই সহগটা আসছে যখন আমরা বিক্রিয়া হারের কথায় আসছি। কিন্তু যদি আমরা সিম্পলি বলি এনও এর উৎপাদন হার কত, তাহলে ডেল্টা থার্ড ব্র্যাকেট এনও বাই ডেল্টা টি। অ্যামোনিয়ার অন্তর্হিত হওয়ার হার কত না মাইনাস ডেল্টা থার্ড ব্র্যাকেট অ্যামোনিয়া বাই ডেল্টা টি। এই কথাটা মাথায় পরিষ্কার করব যে সংখ্যাগুলোর প্রসঙ্গ আসবে কখন? যদি বিক্রিয়া হার বলি। যদি উৎপন্ন হওয়ার হার বা অন্তর্হিত হওয়ার হার বলি তাহলে কিন্তু সংখ্যার কনসেপ্ট আসছে না। তাহলে দেওয়া আছে এইটার মান 6.4 × 10⁻⁻⁴ মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। হয়েছে? এটা দেওয়া আছে। এবার আমাকে কি জিজ্ঞেস করছে? অ্যামোনিয়া। আমার অ্যামোনিয়ার সঙ্গে এনও এর রিলেশনটা একবার লিখব, ঠিক আছে? তো তাহলে বিক্রিয়া হার অনুসারে, বিক্রিয়া হারের মান অনুসারে আমরা কি লিখতে পারি না -1/4 ডেল্টা থার্ড ব্র্যাকেট অ্যামোনিয়া ডেল্টা টি সমান 1/4 ডেল্টা এনও ডেল্টা টি। দেওয়া আছে কোনটা আমার লেখা আছে ইত্যাদি ইত্যাদি। और কি পাবো আমি? মাইনাস ডেল্টা অ্যামোনিয়া ডেল্টা টি ইকুয়ালস টু 4/4 ডেল্টা এনও ডেল্টা টি। বুঝতে পারলাম? অতএব ডেল্টা থার্ড ব্র্যাকেট অ্যামোনিয়া মাইনাস ডেল্টা টি ইকুয়ালস টু কত? এটা 4/4 মানে 1, এটা 6.4 × 10⁻⁴ মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। তাহলে এই বিক্রিয়াটিতে NH3 এর অন্তর্হিত হওয়ার হার হলো এটা। তাহলে NH3 এর অন্তর্হিত হওয়ার হার যখন বলছি তখন কিন্তু সংখ্যা আসছে না সামনে। সংখ্যা আসবে কখন? যদি বিক্রিয়া হারের কথা বলা হয়। সিমিলারলি তুমি আরেকবার লিখবে বিক্রিয়া হার অনুসারে আমরা কি পাবো আরেকবার লিখবে, যেটা সেটা আমি এখানে ছোট করে বলে দিচ্ছি। মাইনাস বিক্রিয়া হার অনুসারে এখন আমাকে কি বের করতে হবে? স্টিম বের করতে হবে, মানে জলের সঙ্গে কার সমীকরণটা বসাবো? জলের সঙ্গে এনও এর, মানে আমি যেটা জানি তার সঙ্গে যেটা জানি না একবারটা করব। তাহলে 1/4 ডেল্টা থার্ড ব্র্যাকেট এনও ডেল্টা টি সমান 1/6 ডেল্টা থার্ড ব্র্যাকেট H2O ডেল্টা টি। ঠিক আছে? এখান থেকে আমরা কি পাবো? উল্টো দিকটা যদি আগে ভাবি তাহলে কি পাবো? ডেল্টা থার্ড ব্র্যাকেট H2O ডেল্টা টি সমান কত? 6/4, ঠিক না? 6 এখানে 6/4 ডেল্টা থার্ড ব্র্যাকেট NO ডেল্টা টি। তাহলে ডেল্টা থার্ড ব্র্যাকেট H2O ডেল্টা টি সমান 6/4 × 6.4 × 10⁻⁴ এত মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। আশা করি বুঝতে পারছো কিরকম হলো। ঠিক আছে? তো এই ধরনের আরো বেশ কতগুলো অঙ্ক আছে, তোমরা সেগুলো করে দেখবে। এই ধরনের আর একটা ছোট্ট অঙ্কের কথা বলবো আমি। ঠিক আছে? তো আমি অঙ্কটা লিখে নিই প্রথম। আর একটা অঙ্ক লিখেছি, এটা বইতেই আছে। একটা বিক্রিয়া দিয়েছে, আমি বলেছি কি অঙ্ক করার পদ্ধতিকে আমরা প্রথমে বিক্রিয়াটা আরেকবার লিখব। বলছে এর অন্তর্হিত হওয়ার হার কিছু একটা বলে দিয়েছে, বি এর উৎপাদন হারও বলে দিয়েছে।
দিয়ে এই যে এ আর বি এর যে সামনে যে সংখ্যাগুলো আছে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট আছে সেইগুলোর মানের মধ্যে কি সম্পর্ক জিজ্ঞেস করছে। তো আমরা এই বিক্রিয়াটা লিখে দিয়েছি, আমরা বিক্রিয়া হার কি হবে বা এই বিক্রিয়ার গড় বিক্রিয়া হার কি হবে সেটা লিখব। এই বিক্রিয়ার গড় বিক্রিয়া হার এর সাপেক্ষে প্রথমে লিখব -1/a ডেল্টা এ ডেল্টা টি, তারপর বি এর সাপেক্ষে লিখব +1/b ডেল্টা বি ডেল্টা টি। দেওয়া আছে কি কি লিখব, দেওয়া আছে কি এর অন্তর্হিত হওয়ার হার মাইনাস ডেল্টা থার্ড ব্র্যাকেট এ বাই ডেল্টা টি সমান এক্স। আর এটা কি দেওয়া আছে, বি এর উৎপন্ন হওয়ার হার প্লাস ডেল্টা থার্ড ব্র্যাকেট বি বাই ডেল্টা টি সমান সমান 1.5 এক্স। ব্যাস এটা দেওয়া আছে। তো গড় বিক্রিয়া হারের সমীকরণ আমরা আরেকবার লিখি। গড় বিক্রিয়া হার এই এ এবং বি এর সাপেক্ষে গড় বিক্রিয়া হারকে সেটা আমরা আরেকবার লিখে দেবো, ব্যাস কাজ কমপ্লিট হয়ে যাবে। 1/a ডেল্টা থার্ড ব্র্যাকেট এ ডেল্টা টি ইকুয়ালস টু 1/b ডেল্টা থার্ড ব্র্যাকেট বি ডেল্টা টি অর মাইনাস অফ এইটা এর ভ্যালু কত এক্স, তাহলে x/a ইকুয়ালস টু এটার মান কত 1.5x 1.5x বাই বি और x কেটে দিলাম, ঠিক আছে। তো তাহলে 1/a ইকুয়ালস টু এটা কত 15/10 ইন্টু 1/b 5 3 15 5 2 10, তো 3a ইকুয়ালস টু 2b। এ আর বি এর মধ্যে একটা ছোট্ট রিলেশন পেয়ে গেলাম, ঠিক আছে। আরেকবারও বলছি, বারবার বলছি, সংখ্যাগুলো স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টের ব্যাপারগুলো যখন বিক্রিয়া হার লিখব তখন আসবে, কিন্তু অন্তর্হিত হওয়ার হার অথবা উৎপন্ন হওয়ার হার যখন লেখা হবে তখন কিন্তু সেই 1/something ইত্যাদি আসবে না, ঠিক আছে। গড় বিক্রিয়া হারের কনসেপ্ট আমরা বুঝতে পেরেছি এবং সেখানকার অঙ্ক যেগুলো বইতে আছে সেগুলো অবশ্যই করতে হবে, সেখান থেকে পরীক্ষায়ও আসে, ঠিক আছে। এবার আমরা জানবো গড় বিক্রিয়া হার থেকে একটা ধাপ উপরে উঠবো, মানে তাৎক্ষণিক বিক্রিয়া হার মানে কি জানবো। ধরো একটা বিক্রিয়া হচ্ছে এ থেকে বি, সেই বিক্রিয়ার গড় বিক্রিয়া হার মানে ধরো T1 সময়ে আমি দেখেছিলাম এ এর গাঢ়ত্ব ছিল A1, বি এর গাঢ়ত্ব B1 ছিল, T2 সময়ে দেখলাম ইত্যাদি ইত্যাদি, সেটাকে আমি ধরছিলাম একটা 10 সেকেন্ড আর একটা 20 সেকেন্ড, ঠিক আছে। তো তাহলে এই যে 20 সেকেন্ড মাইনাস 10 সেকেন্ড মানে 10 সেকেন্ড সময়ের ব্যবধানে এর গাঢ়ত্ব হ্রাস কত না এইটা, এর গাঢ়ত্ব হ্রাস এইটা 10 সেকেন্ডের মধ্যে। 1 সেকেন্ডের ব্যবধানে কত না এর গাঢ়ত্ব হ্রাস কত ছিল ডেল্টা থার্ড ব্র্যাকেটে বাই ডেল্টা টি, মানে এখানে হচ্ছিল 10। দেখো 10 সেকেন্ড সময় মানে অনেকটা সময়, তাহলে 10 সেকেন্ড পুরো সময় জুড়ে কি বিক্রিয়ার হার একই রকম ছিল, প্রশ্ন হচ্ছে সেটা। 10 সেকেন্ড পুরো সময় জুড়ে কি বিক্রিয়ার হার একই রকম থাকবে, কথা আছে। 10 সেকেন্ড সময়ের মধ্যে হয়তো 2 সেকেন্ডের মাথায় বিক্রিয়ার হার একটু বেড়ে গেছিল, 3 সেকেন্ডের মাথায় আবার একটু কমে গেছিল, 7 সেকেন্ডের মাথায় আবার বিক্রিয়ার হার বেড়ে গেছিল, 9 সেকেন্ডের মাথায় একদম কমে গেছিল, এরকম ঘটতে পারে। তাহলে আমি যদি সময়ের ব্যবধানটাকে একটা পরিমাপযোগ্য ব্যবধানে বেঁধে রাখি তাহলে কিন্তু আমার একটু কনসেপ্টে একটু আমার একটু ধারণাটা একটু আবছা হচ্ছে, কারণ আমি দেখছি যে 10 সেকেন্ড তো অনেকটা সময়, 10 সেকেন্ডের মধ্যে অনেক মুহূর্ত আছে, ঠিক আছে। তো 10 সেকেন্ডের মধ্যে অনেক মুহূর্ত আছে, প্রতি মুহূর্তে এই 10 সেকেন্ডের মধ্যে যত মুহূর্ত আছে সেই সব মুহূর্তে কি বিক্রিয়ার হার সমান হবে, হওয়া উচিত না, হবেও না, ঠিক আছে। তো তাহলে আমরা কি ভাববো, দেখো বিক্রিয়ার হার সমান আমরা কি তাহলে জেনেছি, বিক্রিয়ার হার সমান সমান মাইনাস থার্ড ব্র্যাকেট ডেল্টা এ বাই ডেল্টা টি। যদি আমি এখানে ডেল্টা টিকে ছোট করতে পারতাম, কত ছোট, আরো ছোট আরো ছোট আরো ছোট যদি করতে পারতাম তাহলে কি হতো, তাহলে আমি তাৎক্ষণিক বিক্রিয়ার হার পেতাম। এটা ছিল গড় বিক্রিয়ার হার।
তাৎক্ষণিক বিক্রিয়া হার মানে কি না, যদি আমার ডেল্টা টিটার মান খুব ছোট হয়, খুব ছোট কত, লিমিট ডেল্টা টি টেন্স টু 0 মাইনাস ডেল্টা থার্ড ব্র্যাকেট এ ডেল্টা টি, লিমিট ডেল্টা টি টেন্স টু 0, ডেল্টা টি যদি শূন্যের কাছাকাছি কিছু হয়, তো তোমরা জানো অঙ্ক করেছো, এরম ক্ষেত্রে তাকে আমরা কি বলি, তাহলে তখন এটা যখন খুব ছোট হবে, এটার মানও খুব কম হয়ে যাবে, তখন সেক্ষেত্রে আমরা তাকে বলি ডিএডিটি। এই ডিএডিটি হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়া হার। তাহলে গড় বিক্রিয়া হার, যাকে আমরা এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে মানে ডেল্টা দিয়ে বলছিলাম, সেটাকে আমরা যখন তাৎক্ষণিক বিক্রিয়া হার বলবো তখন আমি ক্যালকুলাসে পৌঁছে গেছি, ডিএডিটিতে পৌঁছে গেছি। আমাদের একটু আগে যে দুটো অঙ্ক করলাম, সেই অঙ্ক বা সেই ধরনের অঙ্ক থাকলে সবসময় সেগুলো গড় বিক্রিয়া হারের অঙ্ক থাকবে, কারণ সেখানে একটা সুনির্দিষ্ট সময়ের ব্যবধান দিয়ে মেপে আমরা যখন প্র্যাকটিক্যালি কোনো কিছু জিনিস করা হয় তখন ওই সুনির্দিষ্ট সময়ের ব্যবধান, 2 সেকেন্ডের ব্যবধান, 3 সেকেন্ডের ব্যবধানে আমরা করি। কিন্তু তাৎক্ষণিক বিক্রিয়া হারের ব্যাপারটা আমরা তো প্র্যাকটিক্যালি বের করতে পারবো না। ডেল্টা টিকে টেন্স টু 0 কী করে করবো, সেটা আমরা ম্যাথামেটিক্যালি করতে পারি। ম্যাথামেটিক্যালি কীরকম করে করবো না, কোনো একটা বিক্রিয়ায় এদিকে গাঢ়ত্ব বসাচ্ছি, এদিকে সময় বসাচ্ছি, তাহলে এর সাপেক্ষে বিক্রিয়াটা কেমন হচ্ছে, এর সাপেক্ষে এইরকম আসছে লেখচিত্রটা। কোনো একটা মুহূর্তে, কোনো একটা মুহূর্ত, একটা পার্টিকুলার মুহূর্ত, এই মুহূর্তে আমি কি জানতে চাইছি, এই মুহূর্তে আমি জানতে চাইছি বিক্রিয়াটার হার কেমন। এই বিন্দুতে একটা স্পর্শক আঁকতে হবে, এই বিন্দুতে একটা স্পর্শক এঁকেছি, এর যা নতি হবে, নতি মানে কি y/x, তাহলে এটা এ বি সি, এই ওই বিন্দুতে স্পর্শক, সেই স্পর্শকের কাছে আমি একটা স্পর্শক নিয়ে এই স্পর্শকের নতি যত হবে, তাহলে নতি সমান সমান এ বি বাই বি সি সমান সমান তাৎক্ষণিক বিক্রিয়া হার। তাৎক্ষণিক বিক্রিয়া হার কি করে বের করব, এইভাবে বের করব। এর সাপেক্ষে এটা গেল, যদি বি এর সাপেক্ষে বলতাম তাহলে কেমন হতো ছবিটা, বি এর সাপেক্ষে ছবিটা এরকম উঠছে, আমি এই বিন্দুতে চাইছি, তাহলে এখানে নতি আঁকবো, এখানে আমি একটা স্পর্শক আঁকবো, স্পর্শক এঁকে স্পর্শকের কাছে আমি তার নতি বের করব। নতি বের করলে কি বুঝতে পারবো, y/x, এটা y হয়, এটা এরকম যাচ্ছে, y/x বের করব, এখানে ab বাই bc। তাহলে আমার গড় বিক্রিয়া হার থেকে আমরা একটা লেখচিত্র আঁকতে পারি, গাঢ়ত্ব বনাম সময় লেখচিত্র। সেই লেখচিত্রের যে কোনো বিন্দুতে, মানে সময়ের যে কোনো মানের জন্য, এই সময়ের জন্য এখানে আমি বললাম এই যে আমার 13 সেকেন্ড সময়ের মাথায় বিক্রিয়াটার হার কত, ওই 13 সেকেন্ড সময়ের মাথায় আমি এখানে যে বিন্দুটা পাবো লেখচিত্রে, সেইখানে স্পর্শক আঁকবো, স্পর্শকের নতি যত হবে সেইটা হচ্ছে ওই 13 সেকেন্ড সময়ের মাথায় ওই বিক্রিয়াটা তাৎক্ষণিক বিক্রিয়া হার। তাৎক্ষণিক বিক্রিয়া হারে অঙ্ক করার ক্ষেত্রে খুব একটা ব্যবহারিক প্রয়োগ হবে না। অঙ্ক করার ক্ষেত্রে আমাদের গড় বিক্রিয়া হার লাগবে। তাৎক্ষণিক বিক্রিয়া হার কাকে বলে জানতে হবে, কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে একটা ট্রু সেন্সে বিক্রিয়া হার হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়া হার। আর গড় বিক্রিয়া হার কিন্তু ট্রু সেন্সে, প্রকৃত অর্থে বিক্রিয়া হার নয়, সেটা তো হচ্ছে একটা বড় একটা সময়ের ব্যবধানে যে কোনো সময়ে বিক্রিয়া হার একই ভেবে নিয়ে সেটাকে আমরা বলছি গড় বিক্রিয়া হার। ঠিক আছে, তো আজকে আমরা আলোচনা করলাম রাসায়নিক গতিবিদ্যার প্রাথমিক অংশগুলো আলোচনা করলাম, এবং একটা টাইপের অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, কতগুলো টাইপের অঙ্ক হবে, একটা টাইপের অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, পরের দিন আমরা কোনো বিক্রিয়ার হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, হার ধ্রুবক কাকে বলে, ইত্যাদি ইত্যাদি আমরা আলোচনা করব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, প্র্যাকটিস করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।